বর্ধমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর ও পৌরসভা। রাঢ় অঞ্চলের কেন্দ্রস্থলে দামোদর নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ মিটার উচ্চতায় বর্ধমান শহরটি অবস্থিত। এখানকার শীতকালীন তাপমাত্রা থাকে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালীন তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যায়। বর্ধমানকে সারা ভারতবর্ষের জনগণই চেনে তার একাধিক কারণে। বর্ধমান থেকে সারা ভারতবর্ষে ধান রপ্তানি করা হয়ে থাকে। অতিরিক্ত ধান উৎপাদনের জন্য বর্ধমানকে বাংলার চালের বাটিও বলা হয়ে থাকে। তাছাড়া বর্ধমানে রয়েছে একাধিক দর্শনীয় স্থান। তার মধ্যে রয়েছে নবাবহাটের ১০৮ শিব মন্দির, বর্ধমান জুওলজিক্যাল পার্ক, আরও নানান জায়গা। বর্ধমানের দর্শনীয় স্থানগুলি আজ তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে ৩ তারিখ। আর আপনারা থাম্বনেলে যে নামটি দেখেছেন সেই নামটির সঙ্গে সবাই পরিচিত, মানে এমন কেউ নাই যে নামটি জানে না। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বর্ধমান। আর বর্ধমানে প্রচুর জায়গা আছে ঘোরার, সেই সব জায়গাগুলোই আজকে এক্সপ্লোর করব। আর একদিনে কিভাবে বর্ধমান এক্সপ্লোর করা যায় সেই সব তথ্যই থাকছে হচ্ছে এই ভিডিওতে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন খাগড়াঘাট রেলওয়ে স্টেশন। আর খাগড়াঘাট থেকে আমরা যাব হচ্ছে বর্ধমান। ডাইরেক্ট বর্ধমান ট্রেন যায় না, আমরা খাগড়াঘাট থেকে এখন যাব হচ্ছে কাটোয়া থেকে আবার ট্রেন ধরে আমরা যাব হচ্ছে বর্ধমানে। তো এই একদম খাগড়াঘাট থেকে বর্ধমান পর্যন্ত আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট পড়লো পার হেড ৩০ টাকা করে। চলুন, ট্রেন আসছে, ট্রেন আসুক, দিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সামনের দিকটা দেখা একটু শীত নাই, কিন্তু পুরো শীতের মতো ওয়েদার, কুয়াশাতে ভর্তি পুরো চারিদিকটা। খুব মজা লাগছে, মানে এত ভোরবেলাতে প্রথম বেড়ালাম অনেকদিন পর। মানে কাজে বাড়িতে ঘুমাই, এমনিও বেড়াই না, কাজের সূত্রে তাড়াতাড়ি উঠে বেড়াতে হলো, নাহলে এখনও ঘুমাতাম। তো চলুন ২ নম্বরে যাবো, ১ নম্বরে আছি, ২ নম্বরে দিবে ট্রেন আমাদের। কিছু বলবি ট্রেনের ভিড়টা দেখে? ফাঁকা ট্রেন বললি, এত ভিড় বাবার বাইরে। তো খাগড়াঘাট থেকে ৪:৫৭ যে আজিমগঞ্জ কাটোয়া লোকাল আছে, ওই ট্রেনটা এমনি ফাঁকাই থাকে। তো আজকে এত ভিড় ছিল, আর ম্যাক্সিমাম লোকজনই সব লেবার। যাই হোক, চৌরিগাছাতে এসে পুরো ট্রেন ফাঁকা হয়ে গেল দেখুন। আর মোটামুটি টাইম লাগবে ৪০ মিনিট মতো পৌঁছাতে। আমি তো ভেবেছিলাম পুরোটাই দাঁড়িয়ে যেতে হবে, দেখলাম না ফাঁকা হয়ে গেল। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ৬:২০, আর আমাদের ট্রেন মোটামুটি ১০ মিনিট লেটে কাটোয়া জংশন ঢুকলো। আর কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেনের সময় হলো ৭:২৫-এ। তো এখনও মোটামুটি ১ ঘন্টা মতো আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ সময় কাটাই, আবার ট্রেনে যখন চাপবো তখন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ৬:৫৫, আর আমাদের ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, মানে যে ট্রেনে করে আমরা এখন কাটোয়া থেকে যাব হচ্ছে বর্ধমান পর্যন্ত। আর এই যে ট্রেন পুরো ফাঁকা আছে, কিছু কিছু প্যাসেঞ্জার আছে। তো এখান থেকে ফাঁকা ট্রেন আপনারা পেয়ে যাবেন। তো কাটোয়া থেকে ৭:২৫-এর যে লোকাল ছিল বর্ধমান লোকাল, ওই লোকালে করে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বর্ধমান জংশন। আর নির্ধারিত সময় থেকে মোটামুটি ১০ মিনিট আগে আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে হচ্ছে বর্ধমান জংশনে। আর টাইম ছিল হচ্ছে ৮:৪৫। চলুন এবার বাইরের দিকে যাই। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বর্ধমান জংশনের সামনে, পেছনে দেখতেই পারছেন। আর এই স্টেশনের সম্বন্ধে একটা কথা বলে দিই, ভারতবর্ষের যত পুরনো স্টেশন আছে সেইগুলোর মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই বর্ধমান জংশন। মোটামুটি ১৮৫০ সালে এই রেল স্টেশন কিন্তু স্থাপিত হয়েছিল, মানে ব্রিটিশ আমলের তৈরি রেলওয়ে স্টেশন। চলুন এবার সামনের দিকে যাব। এবার একটা টোটো রিজার্ভ করে নিতে হবে, দিয়ে আমরা বেরোবো হচ্ছে সাইট সিনে। টোটো রিজার্ভ করার আগে বলে দিই, প্রচণ্ড গরম এখানটায়। এখন বাস এখনো ৯টা বাজিনি, মানে রোদ্দুরে এখন ছালা পড়ে যাবে তাই মনে হচ্ছে, মানে প্রচণ্ড রোদ্দুর। দেখা যাক কতটা কি ঘুরতে পারি, আর কি করতে পারি, আর আপনাদেরকে কি দেখাতে পারি। আগে টোটোটার ব্যবস্থা করে নিই। আমরা এখন স্টেশনের বাইরে এসে এই যে দাদাকে পেয়ে গিয়েছি। এই দাদার অটো আমরা রিজার্ভ করলাম, আর ভাড়া নিচ্ছে হচ্ছে ৫০০ টাকা। আমাদেরকে মোটামুটি ৫-৬ জায়গা ঘুরিয়ে দেখাবে।
চলুন এখন রওনা দিচ্ছি হচ্ছে গন্তব্যের দিকে। আর কোথায় যাচ্ছি সেটা টোটোতে যেতে যেতে আপনাদেরকে বলছি। নওয়াঘাট না কি হাট? আমরা এখন রওনা দিলাম হচ্ছে 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। আর এখান থেকে মানে স্টেশন থেকে মোটামুটি 4-5 কিলোমিটার দূরে। তো চলুন জার্নিটা এনজয় করি। গরম গরম ওয়েদার, বেশ ভালোই লাগছে। তো আমরা এইমাত্র পৌঁছালাম নওয়াঘাট 108 শিব মন্দিরে। তো চলুন এবার ভেতরে প্রবেশ করব, টিকিট মূল্য কি আছে না আছে দেখবো, আর পুরোটা ঘুরে দেখাবো আপনাদেরকে। জায়গাটা খুব সুন্দর, টুরিস্টও প্রচুর আছে এখানটায়। আর ওই যে ওই দিক দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কার পার্কিংয়ে। তো এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের এরিয়া। মানে আপনারা যদি বাইক বা 4 চাকাতে করে আসেন কোনো অসুবিধা হবে না। মন্দিরের এরিয়ার মধ্যেই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে খুব দারুণভাবে। তো বন্ধুরা, এই সামনেই দেখতে পাচ্ছেন এটি হলো নওয়াঘাটের 108 শিব মন্দিরের প্রবেশদ্বার। চলুন এখন ভেতরে প্রবেশ করব। এই 108 শিব মন্দির 1909 সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুর নির্মিত করেছিলেন। এই 108 মন্দিরের দলটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরগুলি 8 চালা বিশিষ্ট। মন্দিরগুলির দেওয়ালে রামায়ণ এবং মহাভারত শিকারের দৃশ্য চিত্রিত করা হয়েছে। তো বন্ধুরা, গেট দিয়ে ঢুকেই ডান দিকে দেখতে পাচ্ছেন দুটি শিব মন্দির। একটি হচ্ছে ছোট আর একটি হচ্ছে বড়। ঠিক সামনেই রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, একটি বড় একটি ছোট। তার মানে এখানে হলো মোট 4টি শিব মন্দির। ভেতরে আরও শিব মন্দির আছে, চলুন সেগুলো আপনাদেরকে দেখাবো। আর মন্দিরের গেট দেখতে পাচ্ছেন পুরো রূপো দিয়ে মোড়ানো, এই যে। আর সামনেই রয়েছে আমাদের ভোলে বাবার লিঙ্গ। আর এখানে যে 108টি শিব মন্দির রয়েছে, মানে এক একটি শিবলিঙ্গর এক একটি নাম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন ভোলে বাবা, এই শিবলিঙ্গের নাম হচ্ছে রুদ্র দিগম্বর। ঠিক তার পাশে রয়েছে, চলুন দেখাই আপনাদেরকে, এখানে নাম আছে হচ্ছে মহারুদ্র। পরেরটা দেখুন, পরেরটায় নাম রয়েছে পরমেশ। মানে এরকম 108টা শিব মন্দিরে 108 রকম নাম রয়েছে আমাদের ভোলে বাবার। আর এই 108 শিব মন্দিরের এলাকাটা তো প্রচুর বড়। এরকম ঘুরতে ঘুরতে এই যে দেখতে পাবেন আমাদের মহেশ্বর, পার্বতী আর নন্দী। মানে এরকম প্রচুর মূর্তিতে কিন্তু ভর্তি। আর ঘুরে বেড়াতে কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। বাইরে এত গরম ছিল, এত রোদ ছিল, ভেতরে ঢুকলাম মনে হলো পুরো পরিবেশ পুরো চেঞ্জ একেবারে। ওটাই বলবো, আমিও ভাবছিলাম পুরো গাছে ভর্তি, পুরো ঠান্ডা একদম। আর মন্দিরের ভিতরে ঢুকলে এমনি ঠান্ডা, মনে হচ্ছে যে বাবা ভিতরে এসি লাগিয়ে রেখেছে তাই মনে হচ্ছে। কিন্তু পুরো মন্দিরটা খুব ঠান্ডা, বাইরে গরম কিন্তু মন্দিরের ভিতরে পুরো ঠান্ডা। আপনারা আসুন, বসুন, আর চাইলে বিকালের দিকেও আসতে পারেন। বিকালের দিকে খুব ভালো লাগবে জায়গাটি। বসার জায়গা আছে, পার্ক টাইপের আছে। আর বিকাল দিকে ভিড় হয়, বোঝাই যাচ্ছে এখানটায়। আর আমরা তো এসেছি আপনাদের জন্য খবর দিতে, আপনাদেরকে খবর দিতে, সেই জন্য আমরা এরকম টাইমে এসেছি। কিন্তু আপনারা বিকালবেলার দিকে এখানে এসে কিন্তু মন্দিরটা বিকালে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। 108টা শিব মন্দির ঘুরে দেখা কিন্তু চারটিখানি কথা না, একটা একটা করে। তো দারুণ লাগছে, মানে ভাষা নাই, দারুণ। আর ভোলে বাবা তো সব জায়গাতেই বিরাজমান, সাগর, সমুদ্র, পাহাড়, সব জায়গাতেই। মানে সব জায়গাতে গেলেই ভোলে বাবার সঙ্গে দেখা। তো চলুন পুরোটা ঘুরে দেখি, সামনে পার্কগুলো ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এরপরে আমাদের টোটো দাদা কোথায় নিয়ে যাচ্ছে বাইরে গিয়ে সেটা দেখবো, তারপরে সেখানে উদ্দেশ্যে আবার বেরোবো। আর এই 108 শিব মন্দিরের মানে যে সার্কেলটা আছে, সার্কেলের মিডিলে রয়েছে
এরকম বড় একটা পুকুর, পুকুরে প্রচুর মাছ, আর পুকুরে প্রচুর মাছ, প্রচুর। পুকুরটা হয়তো অবশ্য বাঁধানো, মানে এই জায়গাটা অসাধারণ। আর এই যে এখানে বসার জায়গা করা আছে, বিকেলবেলার দিকে এসে আপনারা এখানে বসে একটা অসাধারণ কিন্তু টাইম কাটাতে পারবেন আপনারা। আর ওই পারে দেখা যাচ্ছে শিব মন্দির, চারিদিকে শিব মন্দির, এদিকেও শিব মন্দির। মানে আপনি যেদিকে দাঁড়াবেন ডান দিক বাঁ দিক মিলিয়ে কিন্তু সেম, মানে এইভাবেই কিন্তু সাজানো হয়েছে এই শিব মন্দিরগুলোকে। অসাধারণ, এক কথায় অসাধারণ। আর প্রথমে গেট দিয়ে ঢুকেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডান হাতে দুটো শিব মন্দির পড়েছিল, ঠিক এই দিকেও তাই, একটি ছোট একটি বড়। আর পেছনেও রয়েছে কিন্তু একটি গেট। মানে ঘুরতে তো অসাধারণ লাগছে, মানে যেদিকে যাচ্ছি মনে হচ্ছে পুরো একই, চারিদিকটা পুরো সমান, তাই মনে হচ্ছে। দারুণ দারুণ। আর ঠিক পেছন গেটের ডান দিকে রয়েছে মা পার্বতী মন্দির, নতুন তৈরি হচ্ছে। আর বাঁদিকে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির, এটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে উপরে লেখা আছে মা অন্নপূর্ণা মন্দির, মানে এটা বাঁদিকে গেটের, আর এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে মা পার্বতী মন্দির। আর এই মন্দির চত্বর ঘুরতে ঘুরতেই দেখতে পেলাম রাম সীতা, আর নিচে আমাদের বজরংবলী বিরাজমান। অসাধারণ, মানে এখানকার কারুকার্যগুলো মানে অসাধারণ অসাধারণ। আর এই নবাবহাট 108 শিব মন্দিরের নতুন একটি নিয়ম চালু হয়েছে, সেটা আপনাদেরকে বলে দিই। মোটামুটি 6-7 মাস মতো হলো যে এখানে ভেতরে ভিডিওগ্রাফি করতে গেলে কিন্তু 100 টাকা করে ডোনেশন দিতে হবে। স্লিপটা দেখাই আপনাদেরকে, ডোনেশন স্লিপ, আর 100 টাকার ছবিও দেওয়া আছে এখানে, উল্টো ধরেছি এই যে সোজা। মানে ওই ডোনেশন পেপারে কিন্তু 100 টাকার নোট দিয়ে একদম ছাপিয়ে দিয়েছে, মানে 100 টাকা করে লাগবে। ভেতরে ভিডিওগ্রাফি করুন বা কোনো শ্যুট করুন 100 টাকা লাগবে। আর মন্দিরে ভেতরে প্রবেশ করতে গেলে মাথা পিছু মাত্র 2 টাকা করে নেয়, ওটা 2 টাকাই আছে, ওটা কোনো বাড়ায়নি, ঠিকঠাকই আছে ওটা। আর এই নিয়মটা চালু হয়েছে যে 100 টাকা করে ডোনেশন লাগবে ভিডিওগ্রাফি করতে গেলে। আপনারা এমনি ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারেন, কারণ চ্যানেলের ভিডিও যদি করতে চান তাহলে আপনাদেরকে ডোনেশন কাটাতে হবে। আর নর্মালি ফোন নিয়ে এমনি, হ্যাঁ নর্মালি এমনি ফোন নিয়ে ছবি তুলতে পারেন। এমনি যদি সিনেমাটিক কোনো ভিডিও শ্যুট করতে চান তাহলে কিন্তু 100 টাকা করে লাগবে, সেটা মোবাইল হোক বা কোনো অ্যাকশন ক্যামেরা হোক বা কোনো ডিএসএলআর হোক, 100 টাকা করে লাগবে। চলুন, এই শিব মন্দির তো ঘুরিয়ে দেখালাম, মানে সত্যি কথা বলতে এখান থেকে বেরাতে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর জায়গা, এত ঠান্ডা জায়গা। আর এই 108 শিব মন্দিরের আরও 2-1টা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এই দুটো দেখানো হয়নি। গেট দিয়ে ঢুকেই এই হচ্ছে যজ্ঞের জায়গা। চলুন সামনাসামনি আপনাদেরকে দেখাই। আর এই হলো যজ্ঞের জায়গা, যে দেখতে পাচ্ছেন প্রচুর বড় এরিয়া, এখানে যজ্ঞ হয়। আর পুরোটাই মার্বেল দিয়ে পুরো বাঁধানো, পুরো ঠান্ডা এলাকা। চলুন আর একটা জায়গা দেখিয়ে আনি, ওই জায়গাটা একদম মাথাতেই ছিল না। তো এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই যে গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ সব একসঙ্গে। আর এইখানে সবাই মানত করে, দেখতে পাচ্ছেন প্রচুর মানদের সুতো ঝুলানো আছে। তো আপনারা এসে এখানেও মানত করে যেতে পারেন। তো আমরা আরও একবার চলে এলাম পেছন গেটে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি সেই মাঠ, যে মাঠে শিবরাত্রিতে বিশাল বড় মেলার আয়োজন হয়। এই মাঠটিতে প্রচুর বড় মাঠ, প্রচুর বড় মাঠ, মানে শিবরাত্রিতে পুরো জাঁকজমক হয় এখানে, পুরো জাঁকজমক। একটা কথা আমার বলা ছিল, চেষ্টা করবো পরের শিবরাত্রিতে মানে বাইকে করে বিকাল আসা, একদম সন্ধ্যাবেলা এখানটায় থেকে পুরো মন্দিরের ভিডিওটা করবো, মেলাও দেখাবো আপনার। আর শিবরাত্রি তো এখানকার পরিবেশ আলাদা হয়েই যাবে। আমরা ভাবলাম যে না, শিবরাত্রিতে পরের শিবরাত্রিতে এটা কনফার্ম আমাদের চ্যানেলে আসছে একদম। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে যে 108টি শিব মন্দির আছে ওটা তো ভেতরে আছে, আর দূরে দেখতে পাচ্ছেন এই একটি শিব মন্দির, এইটা নিয়ে কিন্তু হচ্ছে 109টি শিব মন্দির। তো এটারও কিছু একটা ঘটনা আছে। আর মন্দিরের প্রবেশের বাঁদিকেই রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এখান থেকেই আমরা 2 টাকা দিয়ে টিকিট কালেক্ট করলাম ভেতরে প্রবেশের জন্য। আর টিকিট কাউন্টারের পাশেই রয়েছে কিন্তু মন্দির ক্যাফে ভেজ সেন্টার। এই যে মন্দির ক্যাফে ভেজ সেন্টারের মেনু, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। ডাল, ভাত, সবজি, আচার, পাঁপড়, ধোসা, দই বড়া, পাপড়ি চাট, এইসব জিনিসগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই হচ্ছে ক্যাফে। তো আপনারা এখানে এসে টুকটাক খাওয়া দাওয়া সেরে নিতে পারেন।
চলুন, অনেকক্ষণ টাইম এখানে কাটালাম, এবার আমরা বেরোবো হচ্ছে পরের গন্তব্যের দিকে। তো আমরা এখন চলে এলাম হচ্ছে বর্ধমানের জুওলজিক্যাল পার্ক, এই যে দেখতেই পাচ্ছেন, আর মার্ক করা আছে এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। চলুন টিকিট কাউন্টারের দিকে যাই। রোদ্দুর আছে, হাওয়া দিচ্ছে, সেই জন্য বেশ ভালোই লাগছে ঘুরে বেড়াতে, নাকি রে? বর্তমানে গাছপালা প্রচুর গাছপালা, প্রচুর চারিদিকে গাছ। মানে আমাদের বহরমপুরের থেকে মনে হচ্ছে এখানে গরমটা একটু কম, একটু হলেও কম। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বর্ধমান জুওলজিক্যাল পার্কের সামনেই, আর এইদিকে দেখতে পাচ্ছেন এটি হলো টিকিট কাউন্টার। আর অভিজিৎ এখান থেকে টিকিট কালেক্ট করলো, দেখি ক টাকা নিল। কত নিল? 25 টাকা করে, দুজনের 50 টাকা। মানে পার হেড 25 টাকা করে, মানে 8 বছরের নিচে যারা আছে তাদের হচ্ছে 10 টাকা করে, আর 8 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের 25 টাকা করে পার হেড। চলুন এবার ভেতরে প্রবেশ করি। আর জুয়ের ভেতরে প্রবেশ করেই প্রথমে দেখতে পেয়ে গেলাম হচ্ছে লেপার্ড। জুম করে আপনাদেরকে একটু দেখাই, একটু দূরে আছে, ওই যে বসে আছে চুপ করে, এই যে বসে আছে, মানে গরমে অস্থির, সেজন্য এক জায়গায় চুপ করে বসে আছে ঠান্ডাতে, দেখতেই পাচ্ছেন। আর মোবাইলের ক্যামেরাতে জুম করে কতটা দেখাতে পারছি অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনারা ভাবুন কত শান্ত এইগুলো আছে, এই গ্রিলগুলো দিয়ে আছে বলে কত শান্ত। এইগুলো না থাকলে এই জায়গাটা পুরো অশান্ত হয়ে যেত। আমরা কোন দিকে যেতাম আর ও আমাদেরকে কোন দিকে নিয়ে যেতাম আমরা নিজেও জানতাম না। এই সেফটি গ্রিলের জন্য অনেকটা চুপচাপ। তো জুতে ঢুকে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু দারুণ, মানে ঢুকেই কিন্তু লেপার্ড দেখলাম। আর আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না, যারা জানেন না তাদেরকে বলে দিই, এই যে বর্ধমান জুওলজিক্যাল পার্কে আমরা এখন আছি, এই জুওলজিক্যাল পার্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব থেকে পুরনো জুওলজিক্যাল পার্ক। আর এই হচ্ছে ভেতরের দৃশ্য, ঠান্ডা এলাকা, পুরো ঠান্ডা নিস্তব্ধ। টুরিস্ট আছে, ওই যে কিছুজন বাইরের দিকে এগোচ্ছে, ভেতরে গিয়ে দেখি কত টুরিস্ট আছে কি নাই। তো আপনারা জুওলজিক্যাল পার্কে ঢুকে সাধারণত কোন দিকে বেশি তাকাবেন? গ্রাউন্ডে। আমরাও গ্রাউন্ডে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় আছে। তো কোথায় আছে একবার আপনাদেরকে দেখাই। এই যে গাছের ওপরে ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই যে উঠে বসে আছে এখানটাতে। মানে ভাবুন, মানে এই নিচে এত বড় জায়গা আছে, এখানে গাছের ছাওয়া আছে, এখানে পুষায়নি মহারাজের, একদম মগে উঠে বসে আছে। তো আমরা ঘুরতে মানে জুয়ের এক সাইডে আসলাম, সামনে পুরো দেখতে পাচ্ছেন এই যে এখানটায় পুরো চিতল হরিণ, মানে প্রচুর আছে প্রচুর। চলুন একটু জুম করে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে সব ঘাস খাচ্ছে এখানটায়, মানে রোদের জন্য একটু কালো মনে হচ্ছে, মানে রোদের জন্য আশেপাশে নাই, এইটুকুটা সেট করা আছে, সেটের মধ্যে কিন্তু সব হরিণগুলো একসঙ্গে আছে, আর দেখতে অসাধারণ লাগছে দেখতে, মানে খালি চোখে দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা যখন আসবেন অবশ্যই আসবেন, এই সাইডটায় দেখবেন। আর সামনের দিকে এগানো যাক, কি কি দেখা যায় দেখি। আর বলা বড়, মানে আমরা ছোটবেলায় উট পাখি বলতাম, এগুলোকে উটের মতো দেখতে হবে অনেকটা, প্রজাতিটা পাখি, তাই উট পাখি বলতাম। এখানে 3খানা আছে, আর এখানটাতে দিয়ে আছে ইনফরমেশন, কতদিন বাচ্চে, ওয়েট সব দেওয়া আছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বহরমপুর, মুর্শিদাবাদ, মানে সব জায়গাতে পাড়াঘাটে যেগুলো ঘুরে বেড়ায়, কলা খেয়ে বেড়ায়, আম খেয়ে বেড়ায়, এখানটায় গ্রিলের মধ্যে ভরে রেখে দিয়েছে এদেরকে। আমাদের দার্জিলিংয়ের ভিডিওতে আছে এরকম হনুমান রাখা ছিল চিড়িয়াখানায়। আর এই যে এখানে দেখতে পেলাম অনেক কটি সজারু আছে। আর এই যে বন্ধুরা দূরে একটি ময়ূর দেখতে পাচ্ছেন, পেখম তুলেছে, পিছন দিকটা দেখা যাচ্ছে, পেছন দিকটা দেখতে পাচ্ছি, এই যে ঘুরছে এদিকে ঘুরছে না, এই যে ঘুরছে এবার ঘুরছে। ওই যে দারুণ, সিনেমাতে দেখেছিলাম, ফার্স্ট টাইম দেখলাম।
সেরা লাগছে, সেরা সেরা। আর এইদিকে এটাকে, এই দুটোকে দেখিয়ে দাও, বকের মতো। আর এখানে এই যে একটি ঈগল মাছ খাচ্ছে। আপনাদেরকে ময়ূর দেখালাম আর ময়ূরের পেখম তোলাও দেখালাম, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। মানে চোখের সামনে প্রথম দেখলাম এরকম ময়ূরের পেখম তুলতে, একদম কাছ থেকে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এই যে কুমিরের একটি জায়গায়, ওই দেখুন ডাকছে, ময়ূরের ডাক, অসাধারণ অসাধারণ। আর এই যে যেটা বলছি, কুমিরের এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু মহাশয় তো নাই, বোধহয় জলে, ওপরে কোথাও দেখতে পেলাম না। নাকি অনেক বড় কুমিরটা, মানে এখানে শুনলাম যারা এখানে কেয়ারটেকার আছে তাদের মুখে শুনলাম বিশাল বড় কুমির, কিন্তু জলের তলে, গরমের জন্য হয়তো জলের তলেতেই আছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই, আর কি কি দেখি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে শেষমেশ দেখতে পেলাম, আপনারাই কমেন্টে বলুন, আমরা আর কিছু বললাম না। তো যতই যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ঝকঝক করছে পুরো গোটা শরীর। আর এখানে আছে একটি ওয়াচ টাওয়ার, বিশালই উঁচু, মোটামুটি 5-6 তলা হবে। তো এই ওয়াচ টাওয়ারটি এখন বন্ধ হয়ে পড়ে আছে, যাই হোক ভবিষ্যতে হয়তো কোনো দিন এটি ওপেন হবে। এই জায়গাটি দেখুন, খুব সুন্দর লিখেছে, আমাদের ধরা, পোষা এবং বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। আর এই যে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটি ভাল্লুক, অনেক বড় ভাল্লুক, এই যে, আর বয়স হয়ে গিয়েছে অনেক, দেখেই বোঝা যাচ্ছে। ঘরের ভেতরে ছিল, বেরিয়ে এলো দেখলাম। এবার আমাদেরকে দেখে বেরিয়ে এলো না কি এলো সেটা তো জানি না। ওইদিকে দাঁড়িয়েছে, কাউকে খোঁজার চেষ্টা করছে মনে হয়। তোকে খুঁজছে নাকি? ওই যে দেখুন, বয়স হয়ে গিয়েছে অনেক ভাল্লুকটির। তো আমাদের বর্ধমান জুওলজিক্যাল পার্ক ঘোরা কমপ্লিট হলো, মোটামুটি টাইম লাগলো 1.5 ঘন্টা মতো, নাকি রে? 1.5 ঘন্টা মতো টাইম লাগলো, অনেকটাই বড়। তো খুবই ভালো লাগলো ঘুরতে, মানে পয়সা শোধ বলতে পারেন, মানে 25 টাকার টিকিট কেটে, মানে দারুণই দারুণই। চলুন সামনে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। গেটের ওখানে কিছু কেমিক্যাল দিয়ে কিছু একটা করা আছে, লিকুইড, মানে যেসব ট্যুরিস্ট ঢুকছে ওই লিকুইডটার ওপর দিয়ে যাচ্ছে, মানে পায়ের যেসব জার্মসগুলো আছে ওখানে যাতে ধুয়ে যায়। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যারা এই বর্ধমান ভ্রমণে আসছেন, এই জুওলজিক্যাল পার্ক কিন্তু অবশ্যই কিন্তু লিস্টে রাখবেন, নাহলে কিন্তু একটা ভালো দেখার জিনিস কিন্তু আপনারা মিস করবেন। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বর্ধমান রাজবাড়ির গেট, আর এটি কিন্তু বর্তমানে হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি। গেটের মুখেই আটকে দিল, কারণ শনিবার রবিবার টোটালি বন্ধ থাকে, মানে এটা একদম না জেনে আমরা চলে এসেছি, সেই জন্য আর ভেতরে ঢুকতে পারলাম না। তো আপনারা যারা এই রাজবাড়ি দেখতে চান, শনিবার আর রবিবার বাদ দিয়ে কিন্তু আপনারা আসবেন। সামনেই ঢুকলাম, গেট খোলা আছে, স্টুডেন্টরা যাতায়াত করছে, মানে এখানকার যেসব মানে হোস্টেল আছে তারা যাতায়াত করছে, এমনি বাদ বাকি ট্যুরিস্ট কিন্তু অ্যালাউ নাই। সোম থেকে শুক্রবার পর্যন্ত অ্যালাউ আছে, শনি রবি টোটালি বন্ধ কিন্তু। তো আপনাদেরকে আসতে হলে শনি রবিবার বাদ দিয়ে আসতে হবে। চলুন, এটা তো দেখতে পেলাম না, এবার যাই সামনের গন্তব্যের দিকে। আমরা এখন শেষমেশ এসে পৌঁছালাম হচ্ছে মঙ্গলেশ্বর মন্দির, যে মন্দির না ঘুরলে বর্ধমান ভ্রমণ পুরোই অসম্পূর্ণ। চলুন, এই যে চলে এসেছি, সামনেই দেখা যাচ্ছে মন্দিরের গেট। চলুন ভেতর থেকে একবার ঘুরে আসি। ঐতিহাসিকদের মতে শ্রী কীর্তিচাঁদ 1702 খ্রিস্টাব্দে সর্বমঙ্গলা মা কালীর এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরে মা কালীর বিগ্রহ হলো একটি কোষ্ঠী পাথর। জানা যায় এই কোষ্ঠী পাথরটি 2000 বছরেরও বেশি পুরাতন। এই মন্দিরটিকে অনেকে শক্তিপীঠ বলেও মনে করেন।
তো বন্ধুরা, আপনাদেরকে তো মায়ের বিগ্রহ দেখালামই, আর মন্দিরের পেছনে রয়েছে এই যে ভোগঘর। এখানে কিন্তু ভোগের ব্যবস্থা হয়। আর ঠিক মন্দিরের ডান দিকে রয়েছে হচ্ছে এই যে বিশ্রামাগার, প্রচুর বড় একটা এরিয়া। আর এই বিশ্রামাগারটা দেখে তো বসতে ইচ্ছা করছে, কিন্তু বসতে পারবো না, কারণ বাড়ি ফেরার পালা আছে, 2টোর সময় ট্রেন আছে। যদি পিছুটান যদি না থাকতো, বাড়ি ফেরার যদি কোনো চিন্তা যদি না থাকতো, তাহলে কিন্তু এইখানে আমি আর অভিজিৎ ঘন্টাখানেক কিন্তু কাটাতাম। খুবই ঠান্ডা জায়গা, খুবই ঠান্ডা জায়গা, মানে মার্বেল দিয়ে বাঁধানো, চারিদিকে গাছগাছালি, সত্যি মানে শান্তির জায়গা, শান্তির জায়গা। এই মঙ্গলেশ্বর মন্দিরে প্রবেশে 2টি গেট আছে। 2টি গেটেই কিন্তু এরকম আপনারা পুজো দেওয়ার জন্য ডালা বলুন বা বাটা বলুন আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। মানে প্রচুর দোকান আছে, আপনারা আপনাদের পছন্দের দোকান অনুযায়ী আপনারা ডালা কিনে পুজো দিতে পারেন। আর এই হচ্ছে মন্দিরের গেট, এদিক দিয়ে আমরা প্রবেশ করলাম। আর মন্দিরে প্রবেশ করেই এই হচ্ছে একটি নিম গাছ, আর নিম গাছের তলায় সবাই মানত করছে। এখানে হচ্ছে মানসিকের জায়গা, আপনারা চাইলে এখানে কিন্তু মানসিক করতে পারেন। প্রচুর জনা কিন্তু এখানে মানসিক করছে। চলুন এবার বেরিয়ে পড়বো এই মন্দির ছেড়ে, যাব হচ্ছে পরের গন্তব্যে। আমরা এখন চলে এলাম হচ্ছে বর্ধমানেশ্বর টেম্পল। এই যে সাইনবোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আর এটি হলো প্রবেশপথ। চলুন ভেতরে যাই। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাবা বর্ধমানেশ্বর শিবলিঙ্গর সামনেই। আর এই যে ওপরে একবার দেখে নিন, আবির্ভাব দিবস 25শে শ্রাবণ 1379। মানে এত বড় শিবলিঙ্গ, মানে দেখেই মানে গায়ে শিহরণ দিয়ে উঠলো। আর এত বড় শিবলিঙ্গ হওয়ার কারণে এই আশেপাশের কিন্তু লোকাল লোকজন কিন্তু মোটা শিব বলেও ডেকে থাকে। আর শ্রাবণ মাস খুব ধুমধাম করে জল ঢালার উৎসব চলে কিন্তু এইখানে। আর আপনারা বর্ধমান ঘুরতে এলে অবশ্যই কিন্তু এই বর্ধমানেশ্বর বা মোটা শিব মন্দির যাকে বলছে, এটিকে অবশ্যই লিস্টে রাখবেন। আমরা এইমাত্র পৌঁছালাম মা কঙ্কালেশ্বরী মন্দিরে। তো ভেতরে পুজো হচ্ছে এখন। কঙ্কালেশ্বরী মন্দির এই যে দেখতে পাচ্ছেন দূরে, ওই দিকটাতে একটু পরে যাব, কারণ ভিড় আছে, পুজো হচ্ছে, আপনাদেরকে বিগ্রহ দেখাতে পারবো না, সেই জন্য একটু ওয়েট করব, তারপরে যাব হচ্ছে মন্দিরের দিকে। আর মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছে একটি ছোট্ট ঝিল। চলুন ঝিলটা একবার দেখাই আপনাদেরকে। এই যে ঝিলের গেট, অনেকজনা ভেতরে বসে আছেন, বেশ ঠান্ডা ভেতরটা দেখেই মনে হচ্ছে। আর গেট দিয়ে ঢুকে এই যে বসার জায়গা আছে, গাছের তলা, অনেকজন বসে বিশ্রাম নিচ্ছে এই রোদে। আর এই হচ্ছে ঝিল। সামনে ওখানে 3টি রাজহাঁস চড়ে বেড়াচ্ছে, এইদিকে একটি আছে। আর প্রচুর মাছ আছে এখানে, ক্যামেরায় কতটা তুলে ধরতে পারবো বলতে পারছি না, তবে খালি চোখে দারুণ লাগছে দেখতে। প্রচুর বড় বড় রঙিন মাছ আছে। আর এই হচ্ছে ঝিলের এরিয়া, খুব সুন্দর করে বাঁধানো, মানে সন্ধেবেলায় বেশ ভালো লাগবে। আর দুপাশে 2টো ফাউন্টেন আছে, মানে সন্ধেবেলাটা বেশ জাঁকজমক থাকে এই জায়গাটা, দেখেই বোঝা যাচ্ছে। এটি হলো কঙ্কালেশ্বরী মায়ের মন্দির। আর ঠিক মন্দিরের বাঁ দিকে রয়েছে বিশ্রামাগার, এখানে প্রচুর মানুষজন বিশ্রাম নিচ্ছে এই রোদে। আর এখানে এখন ভোগ রান্না হলো, অনেকে ভোগও নিচ্ছে। চলুন মাকে দর্শন করে আসি ভেতর থেকে। আমরা শেষ গন্তব্যে চলে এলাম, কার্জন গেটে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন এই যে এইটি, আর এই গেটটি লর্ড কার্জনের নামে কিন্তু এই গেটের নাম হয়েছে কার্জন গেট। কার্জন গেট হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে অবস্থিত একটি বিখ্যাত দর্শনীয় স্থাপত্য। এই গেটটি বিজয়চাঁদ রোড এবং জিটি রোডের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত।
এটি 1902 এবং 1903 সালে মহারাজা বিজয়চাঁদ মহতাবের উদ্যোগে নির্মিত হয়েছিল। লর্ড কার্জনের উদ্দেশ্যে 1904 সালে তার বর্ধমান ভ্রমণের মহিমা এবং গৌরব প্রচারে কার্জন গেটটি প্রতিষ্ঠিত হয়। তো আমাদের আজকে বর্ধমান ভ্রমণ শেষ হলো, আর যে টোটোতে করে আজকে আমরা ঘুরলাম সেই দাদা কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে, মানে কোনো টাইমের বাধা নাই, কিছু নাই। আপনারা এই দাদার সঙ্গে যদি এই বর্ধমান শহর যদি এক্সপ্লোর করেন তাহলে এই দাদার সঙ্গে করতে পারেন, খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো চলুন এবার দাদার কাছ থেকে দাদার নাম আর ফোন নাম্বারটা একবার জেনে নিই, তো আপনারা কন্ট্যাক্ট করে এই দাদার সঙ্গে ঘুরতে পারবেন। আমার নাম হচ্ছে রোহিত, আমি নাম্বারটা বলছি 7811997376। তো বন্ধুরা, স্টেশন দেখেই বুঝতে পেরে গিয়েছেন যে এবার বাড়ি ফেরার পালা। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই বর্ধমান শহর কিভাবে ঘুরে দেখা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের মাঝখানে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।